রাষ্ট্রপতিকে আমাদের যখন যতটুকু প্রয়োজন তখন তাকে আমরা কিন্তু ব্যবহার করেছি। আপনি যেটা বললেন যে তার হাত থেকে শপথ গ্রহণ, এটিকে অ্যাভয়েড করা যেত না? আপনারা যে বিচার করেন, তো সবার আগে তো ডক্টর ইউনূস স্যার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের বিচার আগে সবার আগে করা দরকার। বাংলাদেশের ইতিহাসে নাই। পায়ে হাত দিয়ে সালাম করতে যিনি গেছেন তিনি শেখ হাসিনার কথার বাইরে যাবেন, এটা আপনি বিশ্বাস করেন কিভাবে? আওয়ামী লীগের রেখে যাওয়া একজন উচ্ছিষ্ট দালালকে দিয়ে যে সংসদের মতো এরকম মহান একটা জায়গায় বক্তব্য আবার দেওয়াতে পারে, সেটা আমরা দেখলাম এবং সেটাতে আমরা খুবই মনক্ষুণ্ণ হয়েছি, বাংলাদেশের মানুষ মনক্ষুণ্ণ হয়েছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে। শ্রদ্ধা স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবী হাফিজ। পরিচয় করে দিয়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন তাদের সাথে শুরুতেই রয়েছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, তিনি যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারপরে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি সাবেক সংসদ সদস্য। তারপরে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, তিনি সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে দিয়ে শুরু করি। নামের উচ্চারণ ঠিক আছে তো না? নামের চরিত্র পদবি ঠিক নাই। আচ্ছা, পদবি ঠিক নাই। সাবেক সংসদ সদস্য, এটা কেটে দিবেন। জি, অ্যাডভোকেট সৈয়দ আশরাফি পাপিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ কোনোদিনই আপনাদের ঠিক করতে পারবেন ওকে না। ওকে, ঠিক আছে, কিন্তু এটাও ভুল না কিন্তু? না, এটা ঠিক না। ওকে, ঠিক আছে, আমি আরেকবার আপনাকে বলে দেব। একটা গণতান্ত্রিক পার্লামেন্টে আসলে সাবেকের কোনো ডেজিগনেশনে বলে দেব। আচ্ছা, আপনাকে দিয়ে শুরু করি। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের খবর নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা, নানান রকমের আলোচনা চলছে। প্রশ্ন হচ্ছে যে বিএনপির সিনিয়র নেতারা গণমাধ্যমকে বলছেন যে পদত্যাগের পেছনে শুধু কথিত ফোন আলাপ নয়, কথিত ফোন আলাপটা হচ্ছে যে রাষ্ট্রপতি যখন লন্ডনে তিনি চিকিৎসার জন্য গেলেন, যে বিষয়টা এখন ভাসছে বাতাসে এবং গণমাধ্যমে খবর আসছে যে হতেও পারে যে তিনি তখন আওয়ামী লীগের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাথে তিনি কথা বলেছেন বা যোগাযোগ করেছেন। যদিও কিছুক্ষণ আগে আমরা ডেইলি স্টারের একটা নিউজ দেখলাম, সেখানে ডেইলি স্টার থেকে তাকে ফোন করা হয়েছে, তিনি বলেছেন এটা অবান্তর, আমি তখন মৃতপ্রায় অবস্থায় ছিলাম, সেই সময় এটা প্রশ্নই ওঠে না। সো প্রশ্ন হচ্ছে যে তখন ওই স্টোরিতেই ডেইলি স্টার লিখেছেন যে তারা বিএনপির একজন সিনিয়র নেতার সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে বিষয়টা শুধু এটাই না, বিষয়টা আরও জটিল। এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিকভাবে এই জটিলতা বলতে বিএনপি ঠিক কি ইঙ্গিত করছে? দেখেন, আমি সালাউদ্দিন সাহেবের সাক্ষাৎকার মিডিয়ার সাথে যে এটা দিয়েছে সেটা পড়ে আসছি। তো সাংবাদিক ওনাকে প্রশ্ন করছে যে পদত্যাগ করছে কিনা, তো বলছে না, পদত্যাগপত্র আমরা যাই নাই। তো পদত্যাগ করছে কিনা, তো বলছে এটা আপনারা বলতে পারবেন, যদি প্রশ্নটা আপনারা করছেন। এই ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। এটা আমি তার দেখে আসলাম। আর একটা কথা আমি স্পষ্ট করে বলি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের ঘরানারই মানুষ এবং শেখ হাসিনার সাথে রিলেটেড একটি ব্যক্তি, এবং শেখ হাসিনা আস্থা বিশ্বাস করেই তো তাকে রাষ্ট্রপতি দিয়েছিল। আচ্ছা, তাহলে এখন সরকারের পালা পরিবর্তনের সাথে সাথে উনি যদি এখন বিএনপি এনসিপি জামাত ইসলাম হয়ে যায়, সেটা কি বেশি ভালো হতো? এটা তো ভালো হতো না, কারণ ওনার যেটা আইডেন্টিটি উনি সেটা ধরে রাখবেন। এতে ওনার রাষ্ট্রপতি থাকারও কোনো কারণ নাই, আর এইটার কারণে যাওয়ারও কোনো কারণ নাই। রাষ্ট্রপতি বেসিক্যালি তো পরিবর্তন হবে, তার একটু গোছায় গাছা নিয়ে পরিবর্তন হবে। এই জন্য উনি শেখ হাসিনার সাথে কথা বলছে কি বলছে না সেটা বলতে পারবো না, যেহেতু আমি তার দলও করি না, খবরও রাখি না। তবে যদি কথা বলে থাকে তো বলে থাকছে, তার ব্যাপার। এর জন্য তো কোনো পানিশমেন্ট, শাস্তি আপনি করবেন না। এখন এইটা নিয়ে যেহেতু বিতর্ক আছে, অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর, নির্বাচিত সরকার আসার পর, আমার মনে হয় যেটা যত তাড়াতাড়ি পরিবর্তন করে ফেলা হয় ততই ভালো। তাহলে ডাল পালা, আগাছা, পরগাছা এবং বিভিন্ন কথার জন্মটা নেবে না। কিন্তু এই সরকার আসছে সেটাও তো 5.5 মাস 6 মাস হয়ে গেল, তো এতদিন সময় লাগলো রাষ্ট্রপতিকে। সরকার মনে করেনি যে রাষ্ট্রপতিকে চেঞ্জ করব কি একটু ধীরে ধীরে করি, কারণ আমাদের রাষ্ট্রপতি হওয়ার মতো প্রায় 4-5 জন কিন্তু এখনো ফাঁকা আছে।
ওনারা কোনো মন্ত্রিপরিষদের সদস্য কিন্তু হননি। তো স্বাভাবিক কারণে এগুলোর ভিতর থেকে নিয়েই তো করতে হবে। আর রাষ্ট্রপতি আপনি যাই বলেন, দুইটা পরিবর্তন 2008-এর 2008-এ আমরা যে রাষ্ট্রপতিটাকে দিয়েছিলাম সেটার জন্য আমরা সাফার করেছি, যে পরিস্থিতির উদ্ভবটা হয়েছিল ইয়াজউদ্দিন সাহেবকে। সেটা একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। বীর চৌধুরী সাহেব রাষ্ট্রপতি হয়েছে, সেটারও একটা অভিজ্ঞতার ব্যাপার। আর এই রাষ্ট্রপতি তো অন্যজনের জিনিস অন্যজনের, কিন্তু আপনাকে চালাতে হচ্ছে চেয়ারকে সম্মান করে এবং চেয়ারের ডেকোরাম মেনে। এখন এটা পরিবর্তন 5 মাসে হয়নি জন্য 6 মাসে হবে না তা না, হয়ে গেলেই হয়ে গেল। এটার পিছনে কোনো বিএনপির যে একটা অশুভ তৎপরতা কিংবা কোনো পরিকল্পনা কোনো কিছু, এগুলো কিছু না, সিম্পল। আচ্ছা, সিম্পল। আপনাকে প্রশ্ন করি সাইফ মুস্তাফিজ, এটা কতটা সিম্পল? বিষয়টা কি এরকমই? জুলাই আন্দোলনের নেতৃত্ব শুরু থেকে এই রাষ্ট্রপতির অপসারণ চেয়ে আসছিলেন আপনারা, অবশেষে রাষ্ট্রপতি বিদায় নিচ্ছেন বলে এক ধরনের খবর পাওয়া যাচ্ছে। এখন এটাকে আপনারা পদত্যাগ বলবেন নাকি অপসারণ বলবেন? এটাকে যে আসলে আমরা কি বলবো, এখন আমরাও একটু কনফিউজড। কারণ হচ্ছে মানে অভ্যুত্থানের পরবর্তী থেকেই তো আসলে আমরা দাবি জানাচ্ছিলাম যে আসলে চুপ্পুকে সরিয়ে দেওয়ার জন্য, চুপ্পুর পদত্যাগের জন্য। কিন্তু আমরা বারবার দেখেছি যে বিএনপি সরকারের এখন যারা আছেন বা তৎকালীন সময়ে বিএনপি রাজনৈতিক দলের নেতারা যারা ছিলেন দায়িত্বশীল, তারা আসলে কোনোভাবে এই জায়গাটায় একমত ছিলেন না। এবং আমাদের মানে একদম তীব্র আন্দোলন বলি, প্রতিবাদ বলি বা সব কিছুর উপেক্ষা করে তারা বারবার চেয়েছে যে চুপ্পুকে তারা বসিয়ে রাখবেন। এবং আপনারা দেখে থাকবেন যে নির্বাচিত সরকার যারা 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করলেন, মানে এই রকম একটা পর্যায়ে এসেও তাকে অভিশংসন না করে বরঞ্চ তাকে দিয়ে যখন সংসদে ভাষণ দেওয়া হলো, এর মতন একজনক কাজ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানে বিএনপি থেকে আসতে পারে, আওয়ামী লীগের রেখে যাওয়া একজন উচ্ছিষ্ট দালালকে দিয়ে যে সংসদের মতো এরকম মহান একটা জায়গায় বক্তব্য আবার দেওয়াতে পারে, সেটা আমরা দেখলাম। এবং সেটাতে আমরা খুবই মনক্ষুণ্ণ হয়েছি, বাংলাদেশের মানুষ মনক্ষুণ্ণ হয়েছে। এবং সেখানে বিরোধী দলের জায়গা থেকে কিন্তু আমরা ওয়াকআউট করেছি এবং সেটার জন্য কিন্তু প্রতিবাদও জানিয়েছি। তো বিএনপি আমরা দেখলাম যে তারা খুব আনন্দের সাথে তার বক্তব্য শুনছে, হাসছে, তালি দিচ্ছে, বা তাদের একটা খুব বড় একটা পলিটিক্যাল অর্জন বলে মনে হচ্ছিল যে তার মুখ থেকে হাসিনার নামে দুর্নাম শোনা বা তার মুখ থেকে এরকম কথাবার্তা শোনাটা, তারেক রহমান থেকে শুরু করে যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন, সবাই খুব এনজয় করছিলেন। কিন্তু হঠাৎ আউট অফ নোয়ার মানে তিনি তো কালের কণ্ঠে যে একটা বক্তব্য ইন্টারভিউ ছাপা হয়েছিল, সেখানে কিন্তু তিনি এটাও বলেছিলেন যে ইন্ট্রিম সময় তাকে কাইন্ড অফ হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, তার বিদেশ সফরগুলো বাতিল হচ্ছিল বা সে এরকম করে যোগাযোগ করতে পারছিল না। তো এত দুর্বল একটা ইন্ট্রিম গভর্নমেন্ট, তারা যদি তাকে এইভাবে ট্রিট করতে পারে, বিএনপি সরকার তো নিজেই তাকে লন্ডন পাঠানোর ব্যবস্থা তারা করে দিয়েছে। এবং সেখানে সে গেল, যাওয়ার পরে হঠাৎ করে মানে শেখ হাসিনার তো সে একদম মানে খুবই ঘনিষ্ঠ লোক, তার সাথে কথাবার্তা হবে, তার সাথে আলাপচারিতা হবে বা তার সাথে কমিউনিকেশন হবে, এটাই স্বাভাবিক। তো হঠাৎ করে এখন তারা এই আলাপগুলো আনছে, তাদের গোয়েন্দা সংস্থা বলছে যে শেখ হাসিনার সাথে আলাপ হচ্ছে, এটা হচ্ছে। তো মানে তাদের জায়গাটা নিয়ে আমি কনফিউজ, মানে তারা আসলে কি চায়, তো সেটা আসলে ক্লিয়ার না আমার কাছে বিএনপির জায়গাটা থেকে। আচ্ছা, তো বিএনপির যে বক্তব্য এর আগে আমরা যাদের কাছ থেকে শুনেছি, তারা বলেছেন যে রাষ্ট্রপতি যেহেতু একটা ইনস্টিটিউশন, এখানে একজন ব্যক্তির কথা মানে যেই যুক্তিতে উনি এতদিন ছিলেন, এখানে একটা ব্যক্তির কথা ভাবলে হবে না। সেই ব্যক্তি যিনি ধরেন যে পায়ে হাত দিয়ে সালাম করতে পারেন নাই দেখে রাষ্ট্রপতি হওয়ার পর তার মধ্যে কষ্ট ছিল। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে তিনি পায়ে হাত দিয়ে সালাম করতে পারেন নাই, কারণ এটা প্রধানমন্ত্রীর একটা দান ছিল আর কি। তো সেই রাষ্ট্রপতিকে সরানোর জন্য যেহেতু এই ধরনের একটা বিষয় বলা হচ্ছিল যে তিনি একজন ইনস্টিটিউশন, এবং তাকে যদি সরানো হয় সাংবিধানিক বাধ্যবাধকতার ওই জায়গা থেকে বেশ কিছু ঝামেলা তৈরি হয়, সেই কারণে তারা এটা সরান নাই এতদিন। সেই যুক্তিতে আপনাদের না, সেই যুক্তির সাথে আমি একমত পোষণ করি না। মানে আপনি নিজেই বললেন যে মানে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো কলঙ্কজনক একটা অধ্যায়ে বাংলাদেশ পার করেছে যে অভ্যুত্থান পরবর্তী সময়ও এরকম যে লোক হচ্ছে যে শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে সালাম করতে পারেনি বা এরকম নানা কর্মকাণ্ড আমরা দেখেছি। মানে সে কতটা দলীয় চাটুকার বা হাসিনার আজ্ঞাবহ, কিভাবে সে তার দায়িত্বটা পালন করে গেছে এবং বাংলাদেশে, এবং মানে আমি তো বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সম্মান করি, তাকে নিয়েও তিনি যেসব মন্তব্য করতেন, মানে আমার দুঃখ লাগে যে বিএনপির মতো এরকম একটা রাজনৈতিক দলে যারা আসলে 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে এসছে,
তারা এরকম একটা ব্যক্তিকে কোন রাজনৈতিক বুদ্ধি দিয়ে, কোন রাজনৈতিক চিন্তা দিয়ে রাখতে পারে, বা কোন লজিক্যাল জায়গা থেকে, গ্রাউন্ড থেকে তারা এগুলো বলে যে সাংবিধানিক জায়গা থেকে সমস্যা হবে, এটা হবে, এটা হবে। সাংবিধানিক জায়গা থেকে প্রধান বিচারপতিকে আপনি কিভাবে নিয়োগ দিলেন? এর আগে কি এরকম হয়নি যে খন্দকার মোশতাকের সময় তো আমরা দেখেছি যে তার যে পদত্যাগ হয়েছে সেটা তো বিচারপতির কাছে হয়েছে। এমন না যে আপনার সেখানে এরকম রাষ্ট্রের এরকম জরুরি অবস্থিতে এরকম অনেক সিদ্ধান্ত নিতে হয়। তো আপনার এমন কোন প্রয়োজন ছিল চুপ্পুকে রাখার, যার জন্য বিএনপি কারোর সাথে একমত হতে পারলো না? এবং 6 মাস পার হয়ে যাচ্ছে, এই সময় এসে তারা এখন একটা এরকম কিছু বলছে। কিন্তু এটা তো তাদের রাজনৈতিকভাবে আমি একটা পরাজয় বলে মনে করি, যেখানে আওয়ামী লীগের কাছে আসলে তাদের একটা মানে মাথা নত করতে হয়েছে কিনা, বা তাদের সাথে তাদের কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গা ছিল কিনা, যেখানে চুপ্পুর মতো এরকম একটা ঘৃণিত ব্যক্তিকে, আওয়ামী লীগের রেখে যাওয়া একজন দোসরকে তারা এতদিন ধরে রেখেছে, টেনেছে, বা এখন হয়তো একটা নাটক মঞ্চস্থ করছে। যদিও স্ক্রিপ্ট আমার কাছে মনে হচ্ছে খুবই দুর্বল, কারণ সেই জায়গা থেকে মানে হাসিনার সাথে তার হঠাৎ করে নাটক মনে হচ্ছে কোনটা? নাটক মনে হচ্ছে যে মানে তারা যে যদি এখন তাকে মানে পদত্যাগ করায় বা অভিশংসনের, তো যেই ক্রাইটেরিয়াতে তারা এখন সরাক না কেন, সেটা তো আগেই করতে পারতো, মানে এটা ইন্টিমের সময় করতে পারতো, এই রাইটটা ছিল, কারণ সবাই একমত ছিল। তাদের বাধার ফলে কিন্তু এটা হয়নি। পরবর্তী ইন্টারিমের সময় যদি সাংবিধানিক বাধ্যবাধকতা ধরেই রাখে তখন কিভাবে করবে? এই যে আমি তো বললাম যে আপনি তখন প্রধান বিচারপতিকে কোন সাংবিধানিক ধারাতে নিয়োগ দিয়েছেন? তখন তো বিশেষ একটা অবস্থার কারণে এরকম অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে। ইন্টিম গভর্নমেন্টের ফর্মুলা বা ফরমেশন, এটাও তো আপনার সাংবিধানিক যে বিশেষ পদ্ধতিতে আপনারা শুরুতেই তাহলে উপদেষ্টা হিসেবে তার কাছ থেকে কেন আপনারা শপথ নিলেন? সেটাই তো বিশেষ পদ্ধতিতে, সেটা তো আপনাদের হাতেই। হ্যাঁ, মানে ডেফিনেটলি। এনসিপি অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সেই সময় সামনে ছিলেন, আপনারা যা বলেছেন তাই হয়েছে। সেই সময় আপনারা সেই সিদ্ধান্ত, এটা একদমই ভুল, এটা একদমই ভুল। কারণ আপনি এখন সরকারে যারা কারা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কে কোন মন্ত্রী ছিল, ইন্টিমে কোন সময় ছিল, এটা যদি আপনারা সংযোগ করে ফেলেন আপনারা বুঝতে পারবেন। প্রথমেই হচ্ছে যে আমাদের কাছে একটা পাওয়ারের জায়গা ছিল, বা আমাদের সিদ্ধান্তগুলো বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা লিড দিচ্ছিলেন তাদের একটা অবস্থান ছিল যে তারা চাইলে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তারা কিন্তু সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল ছিল, এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্টেক হোল্ডারদেরকে নিয়ে মিটিং করে তারা একটা জাতীয় সরকারের প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এবং এই যে চুপ্পুকে সরানো থেকে শুরু করে অনেকগুলো প্রস্তাবনা জায়গাগুলো ছিল, কিন্তু সাংবিধানিক সংকট দেখিয়ে বা জাতীয় সরকার তারা গঠন করতে চায় না, সেখানে ইন্ট্রিমের এই ফর্মুলাতে, এটাতে কিন্তু বিএনপির থেকেই মূল প্রস্তাবনা জায়গাটা ছিল। তো এখানে যে বারবার যদি বলা হয় যে তার থেকে কেন শপথ নেওয়া হলো, বা কিন্তু তার আগের গল্পটাতে কিন্তু এই বিএনপির পরিকল্পনার জায়গাটা ছিল, এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী সকলে তখন মেনে নিতে হয়েছে। কারণ আমরা মনে করেছিলাম যে সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল যারা ছিল, মানে অবশ্যই বিএনপিকে আমার আলাদা করে আমলে নিতে হবে, কারণ তারা প্রধান বিরোধী দল হিসেবে সব সময় ফাংশন করে এসছে। তো সেই জায়গা থেকে যদি তাদের কথাটাকে আমলে না নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিতে চাই, সেক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে একটা বিভাজন তৈরি হবে, সেই সময় আরো সংকট তৈরি হতে পারে বা আরো রক্তপাত হতে পারে। তো আমরা মনে করেছি যে বাংলাদেশের স্বার্থে, জাতীয় স্বার্থে আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছে তাদের সকলের চিন্তার ধারণ করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। কিন্তু আমরা কখনোই একমত ছিলাম না চুপ্পুকে রাখার ক্ষেত্রে। বিএনপি প্রথম ডে ওয়ান থেকে এই জায়গাটায় তারা সাংবিধানিক সংকট বা নানা রকম ক্রাইটেরিয়া দেখে তারা বলেছে, বা ধরে নিলাম আচ্ছা সাংবিধানিক সংকটের জায়গাটা মেনে নিলাম, তাহলে কেন যখন তারা সরকার গঠন করলো তারা তখন কেন অভিশংসন করতে হবে? তখন তো কোনো সাংবিধানিক সংকট ছিল না, তখনও তো আমরা দেখেছি যে বিএনপি সরকার এটাকে কন্টিনিউ করেছে। আচ্ছা, পরিষ্কার। শরীফুজ্জামান শরীফ, তিনি বলছেন যে বিএনপির এমন কি প্রয়োজন ছিল? তিনি বলছেন যে এটা একটা নাটক। এখন বলবেন যে রাষ্ট্রপতির সিএমএইচ টেস্ট এবং নিউরোকেন্দ্রিক জটিলতা, যেটাকে পদত্যাগের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে, এই প্রশাসনিক বা চিকিৎসাজনিত অজুহাতের আড়ালে রাজনৈতিক চাপকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। প্রথমত যে নিউজটা নিয়ে আমরা আলোচনা করছি এটা এখন পর্যন্ত প্রমাণিত না। প্রমাণিত মানে না, পত্রপত্রিকায় নিউজ আসছে, ব্রেকিং আসছে, যে যার মতো করে নিউজ করছে। জি, শুধু নিউজই করে নাই, আপনি জানেন যে স্পিকার এখন বিদেশে রয়েছেন, সেই স্পিকার ফিরে এসেছে, ওনার আসার কথা কিন্তু রোববার, উনি চলে আসছেন শুক্রবারে আবার, এবং রাষ্ট্রপতি যেহেতু তার কাছে পদত্যাগ পত্র দিবেন, মানে সেই জায়গাটাও রেডি হচ্ছে, এরকম একটা বিষয়। আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি স্পষ্ট করে বলেননি। জি, আবার তার বক্তব্য নেওয়া হয়েছে, মানে যাকে নিয়ে আমরা আলোচনা করছি রাষ্ট্রপতি, তিনিও এটিকে স্পষ্ট করে কিছু বলেননি। একটু আগে ডেইলি স্টারে যে নিউজটা এসেছে, রাষ্ট্রপতি নিয়ে আলোচনাটা কেন হচ্ছে? একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে সরকারটা দেশ থেকে পালিয়েছে, তিনি তাদের প্রতিনিধি ছিলেন, তাদের দ্বারা নির্বাচিত ছিলেন। সুতরাং গণ অভ্যুত্থানের
সাথে যাদের অংশগ্রহণটা ছিল তারা স্বাভাবিকভাবে তাকে রাষ্ট্রপতিকে গ্রহণ করতে পারবে না, এটাই স্বাভাবিক, নাম্বার 1। নাম্বার 2 হলো তিনি তার দায়িত্ব পালনের মধ্যে একটা বড় কাজ করেছেন, সেটি হলো একটা নির্বাচন, এবং আমি মনে করি তিনি কে রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি ভূমিকা রেখেছেন, আচ্ছা। ভূমিকা রেখেছেন, এবং এই ভূমিকাটা না রাখলে হয়তো নির্বাচনটা নিয়ে যে ধরনের শঙ্কা তৈরি হতো, সেক্ষেত্রে এই শঙ্কাটা আরো প্রবল হতে পারে। তিনি কিভাবে ভূমিকা রাখলেন? দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে তার কতগুলো তো ইনফ্লুয়েন্স থাকার কথা, নির্বাচন কমিশন, সরকার পরিচালনা, এই জায়গাগুলোতে ভূমিকা রাখার কথা। আচ্ছা, তিনি কি করতে পারতেন? তিনি করতে পারতেন যে নির্বাচনটাকে দীর্ঘায়িত করা, প্রলম্বিত করার যে প্রচেষ্টাগুলো এখানে ছিল, এটি অস্বীকার করা যাবে না। ডক্টর ইউনূসের সরকার নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চেয়েছে, প্রলম্বিত করতে চেয়েছে। সেই জায়গাটায় সরকারের ভেতর থেকে সম্ভবত এটি এক ধরনের মানুষের মধ্যে, মানুষের কনসেপ্টের জায়গাটা আমি বলছি, প্রমাণ দিয়ে আমি আপনাকে বলতে পারবো না। মানুষ অনেকে মনে করে যে শুধু নট অনলি রাষ্ট্রপতি, তাদের হয়তো যারা ওই সময় এই ধরনের সাংবিধানিক দায়িত্বগুলোতে ছিলেন, সেনাপ্রধান, মব দমন করে তারপরে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার ব্যাপারে তাদের একটা আন্তরিকতা ছিল বলে অনেকে মনে করে। আর নির্বাচনের পরে যেহেতু তিনি একটা সরকারের হাতে দায়িত্ব দিয়েছেন, ফলে এটি রাষ্ট্রপতির কথা বলছি, তার যে পলিটিক্স ওন করতেন দীর্ঘদিন, সেই পলিটিক্সের বিপরীতে পলিটিক্সের সাথে তাকে যেহেতু যুক্ত হতে হচ্ছে, 3 সালাম দিতে হচ্ছে, তারপরে তাকে তিনি যে বঙ্গবন্ধু জাতির পিতা বলতেন, তার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। সুতরাং এগুলোর থেকে নিজের সম্মান রক্ষার্থে, তার আইডিওলজিকে রক্ষার্থে তার উচিত ছিল দায়িত্ব ছেড়ে দেওয়া। কিন্তু এখন যে প্রেক্ষাপটে তিনি দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে তাকে, এটা তার জন্য সম্মানের না। আমি ব্যক্তির কথা বলছি না, আমি পদের কথা বলছি। দ্বিতীয়ত, বিএনপি এতদিন বলেছে যে আমরা একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই কাজটা করছি, তাকে রক্ষা করছি। তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা তো তার মেয়াদ তো এখনো শেষ হয়নি। তার অর্থ হচ্ছে যে আপনি তাকে এতদিন কাজে লাগিয়েছেন, তাকে রক্ষা করেছেন, তার পক্ষে বক্তব্য দিয়েছেন, তীব্র জনমত উপেক্ষা করে, বক্তব্য উপেক্ষা করে আপনি তাকে রেখেছেন। এখন আপনি বিদায় করছেন, তার মানে হলো যে প্রয়োজন ফুরিয়ে গেছে, আপনি তাকে বিদায় করে দিচ্ছেন। এর আগে তো তাকে সরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে কজগুলো বলা হচ্ছে, ডেইলি স্টারের যে একটা রিপোর্ট, ডেইলি স্টার যেটা বলছে, আমি জানি না ডেইলি স্টার প্রথমে তার টেলিফোন ফাঁসের রিপোর্টটা যখন করেছে, তার সাথে আলাপ করেছে কিনা। এই ধরনের একটা দায়িত্বশীল পত্রিকা এই ধরনের একটা রিপোর্ট সোসাইটির মধ্যে নিয়ে আসা, কনফার্ম না হয়ে, এটা সাংবাদিকতার ইথিক্সের সাথে সম্ভবত যায় না। ডেইলি স্টার পরবর্তীকালে তাকে জিজ্ঞেস করেছে এবং তিনি বলেছেন এই ধারণাটি অবান্তর, সেই রিপোর্টটা করেছে। এখন আমাদের রাজনীতিতে নানা ঘটনা নানা সময় ঘটে থাকে। বিএনপি তাদের ইতিহাসে রাষ্ট্রপতি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এক ধরনের শেষ মুহূর্তে এসে অস্বস্তিকর একটা পরিস্থিতি তাকে মুখোমুখি হতে হয়েছে। এই জায়গাটায় হয়তো সেই ধরনের একটা পরিস্থিতি যাতে মুখোমুখি না হতে হয়, সেই চেষ্টাটা তারা হয়তো করবে। আবার এই রাষ্ট্রপতিকে আমাদের যখন যতটুকু প্রয়োজন তখন তাকে আমরা কিন্তু ব্যবহার করেছি। আপনি যেটা বললেন যে তার হাত থেকে শপথ গ্রহণ, এটিকে অ্যাভয়েড করা যেত না, হয়তো চাইলে যেত। আবার তিনি যখন জাতীয় সংসদে বক্তৃতা করেছেন, সেই বক্তৃতায় বিরোধী দল বক্তব্য বয়কট করলেও তার ভাষণের উপরে আলোচনার জন্য তারাই প্রস্তাব করেছে যে 400 মিনিট সম্ভবত সময়টা তাদের পক্ষ থেকে দাবিটা ছিল, এবং সেই অনুযায়ী বিএনপি সেই সুযোগটা দিয়েছে। এবং এটি নিয়ে অনেক ঠাট্টাও হয়েছে যে যার বক্তব্য আপনি প্রতিবাদ করে বয়কট করলেন, তার বক্তব্যের উপরে আপনি আলোচনার জন্য এতটা সময় কেন নিচ্ছেন। তার সামগ্রিকভাবে আমি যেটা দেখি যে এই পদটিকে যিনি বিলং করছেন, তাকে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো রাজনৈতিক স্বার্থ অনুযায়ী আমরা তাকে ব্যবহার করেছি। আচ্ছা, আপনি শুরুতে বলছিলেন যে তিনি আরো আগে ছেড়ে দেওয়া উচিত ছিল। তিনি কেন ছাড়েন না? এটা কি তার ব্যক্তিগত কোনো লাভের উদ্দেশ্যে তিনি দেখেছেন যে এটা থাকলে আমার লাভ, সেই কারণে তিনি? আমার 3 সালামের কথা যখন বললাম, স্বাভাবিকভাবে এই ধরনের আচরণগুলো তিনি না করলেও পারতেন, এবং তার পজিশনের সঙ্গে এগুলো যায়। সালামের কথা বলছেন? প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়াকে যে পদক দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর মেয়ে যখন আসেন
পদকটা যখন গ্রহণ করেন তখন মনে থাকার কথা যে তিনি পরপর 3 বার তাকে সালাম দিয়েছিলেন এবং সেটি নিয়ে নানা জায়গা থেকে আলোচনা হয়েছিল। সৌজন্যতা প্রদর্শনের এখন বিএনপি যেহেতু বিরোধী সব দল মিলে তার অপসারণ চায়, বিএনপি একা তাকে রেখেছে, তাকে 3 বার সালাম দিলে অসুবিধা কি? আচ্ছা, এই জায়গাটায় একটা পজিশন, তিনি সরকার প্রধান না, তিনি রাষ্ট্রপ্রধান। তিনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, এবং তার প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথা এটি আলোচনা এবং সমালোচনা এবং প্রভাব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সুতরাং আমি চাইলেই যে কাজটা করতে পারবো, আপনি যেটা পারবেন সেটি আমাদের প্রধানমন্ত্রী পারবেন না, সেটি আমাদের এই ধরনের পলিটিক্যাল ফিগার যারা পারবেন না। আমাদের একজন এমপি কে নিয়ে গত দুদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে, তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন, এই ঘটনা আমাদের এখানে অহরহ ঘটে, আমরা জানি। কিন্তু তিনি কি এই দায়িত্ব, এই কাজটা করে কি তিনি তার পদটাকে ধরে রাখতে পারলেন না। কারণ হলো ব্যক্তি টু ব্যক্তি তাদের আচরণগুলো অনেকভাবে নোটেড। আচ্ছা, পরিষ্কার। পাপি আপা যদি বলেন যে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার আগের যে কর্মকাণ্ড, তা নিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আছে। এখন পদত্যাগ করার পর সেই সবের জন্য কি তিনি বিচারের মুখোমুখি হবেন? মানে সুযোগ কি আছে, নাকি সাবেক রাষ্ট্রপতি বিবেচনায় তিনি পার পেয়ে যাবেন? আপনারা যে বিচার করেন, তো সবার আগে তো ডক্টর ইউনূস স্যার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের বিচার আগে সবার আগে করা দরকার। কারণ স্বৈর শাসন, দুর্নীতি, করাপশন, অপহরণ, গুম, খুন, প্রকাশ্য দিবালোকে 1415 জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা হুকুম দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করলো, রাষ্ট্রীয় মদতে ঘটনাগুলো ঘটালো, তো সেই রাষ্ট্রীয় মদতে যে ঘটনাগুলো ঘটালো তাদের বিচারটা যেমন দরকার, আবার তাদের এই অপকর্মের বিরুদ্ধে ছাত্র জনতা মাঠে নেবে এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে আসছিল। তো অন্তর্বর্তীকালীন সরকার এই বলতে পারবেন যে কোথাও নিরপেক্ষ একটা ভূমিকা রেখে গেছে, পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখে যায়নি। আমি বলি আপনাকে, ইলেকশন দিতে তারা বাধ্য হয়েছে। প্রথম, আপনি কি তার সাথে একমত যে ইলেকশন রাষ্ট্রপতির কারণে খুব দ্রুত হয়েছে? আমি সব প্রশ্নের উত্তর আপনার দিব। জি, আমি সব পয়েন্ট রেখেছি। প্রথম কথা হচ্ছে ইলেকশন দিতে বাধ্য হয়েছে। এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল। দীর্ঘমেয়াদী প্ল্যানটা 1.5 বছরের মাথায় যে শেষ করতে হলো, এইটা ওই রাষ্ট্রপতি চেয়ারটা থাকার কারণেই কিন্তু শেষ করতে হলো। নাহলে ওরা 5 বছর 8 বছর, আপনি বলেন তো, যতগুলো ওয়াজ হয়েছে যে আল্লাহর ওলি যে নাইবে এসেছে, তো যুগের পর যুগ থাকলেও কোনো সমস্যা নেই, তো তারা কেউ কি এমপি না হয়ে আছে? প্রত্যেকে এমপি হয়েছে। কিন্তু ভালো করে খেয়াল দেখো, সূর্য নেমে এসেছে, ক্ষমতা বানাতো, সব এমপি হয়েছে। হ্যাঁ, এদের ভিতরে অনেকে এমপি হয়তো ছিল আগে থেকে। হ্যাঁ, তো এইখানে ব্যাপারটা হচ্ছে কি, যে আমার যে জিনিসটা আমি প্রত্যক্ষভাবে করছি, ইয়াজউদ্দিন সাহেব 8 পার্লামেন্টে তো আমাদেরকে বক্তব্য রাখতে হয়েছে রাষ্ট্রপতি ভাষণের উপর, এবং উনি তো ভাষণ দিয়েছেন। আপনি তো সেই সময় এমপি ছিলেন যেহেতু, তো আমার ভাষণ আমি দিচ্ছি, মানে আমার দলের যেটা সেটা আমরা দিচ্ছি, আর তাদের ভাষণ তারা দিচ্ছে। মানে আমাদের রাষ্ট্রপতিকে নিয়ে আওয়ামী লীগ এই একই প্রশংসা করতে হয়েছে। কারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব না, ইয়াজউদ্দিন না, রিয়াজউদ্দিন না, ইয়েসউদ্দিন, এইটা হচ্ছে সাংবিধানিক রেওয়াজ, যেটা প্রথা, যেটা যে আপনার চেয়ারে কে বসে আছে, আপনার হয়তো সে আপনাকে হত্যা করছে, হত্যা করার ষড়যন্ত্র করছে, কিন্তু আপনি সেটা বলেন না, সেটা এতদিন আপনার 6 মাস পরে কেন এসে মনে হচ্ছে? সেই ব্যক্তিকে আপনি ডিসঅনার করেন। 6 মাস পরে আপনারা প্রসঙ্গ তুলছেন, তাই 6 মাস পর আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাই, যেহেতু পদত্যাগ করলো না সরকার, পদত্যাগ করালো না, ওনাকে বাদ দিয়ে তার স্থলে সরকারের ক্ষমতাসীন দলের সরকার রাষ্ট্রপতি নিয়োগ দিল। যখনই ঘটনাটা ঘটুক, রাষ্ট্রপতি নিয়োগ দিক, আলোচনা তখনই তো হবে। আলোচনা তো আগাম হওয়ারও কিছু নাই, আবার চলে যাওয়ার পর ওইটা নিয়ে রেস ধরে না, এখন যুগের পর যুগ পার করারও কোনো ঘটনা নাই। এখন কি ঘটনাটা? এখন ঘটনা টটনা কিচ্ছু না, রাষ্ট্রপতিকে তো টুডে টুমোরো যেতেই হবে। আচ্ছা, হয়তো ওই যেমন সাইব যেটা বললো যে সাথে সাথে বের করে দিতে হবে, তো চেয়ারের কারণে সাথে সাথে বের করে দেওয়া যায় নাই, সাংবিধানিক কিছু বাধ্যবাধকতার কারণে বের করতে পারেনি, কিছু অর্ডিন্যান্সের ব্যাপার, এবং যেহেতু সংবিধান ডিসলভ, পার্লামেন্ট নাই, স্পিকার নাই, এই সমস্ত কারণেও কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে বাধ্যবাধকতার খাতিরে চেয়ারটাকে রাখা হয়েছে। এখন স্বাভাবিক কারণে চেয়ারটা তো, তিনি আরেকটা কথা বলেছেন, কিন্তু এক্সাম্পল দিয়েছেন যে প্রধান বিচারপতিকে তাহলে কিভাবে নিয়োগ দিলেন? হ্যাঁ, এখানে আমি বলি, প্রধান বিচারপতি তো বাহির থেকে যে এনারা নিয়োগ দেওয়াতে বাধ্য করলেন ছাত্র জনতারা, তাহলে সেটাতে এরাও বাধ্য করার চেষ্টা করেছিলেন না? এরা তো চেষ্টা করছে, এরা চেষ্টা করছে প্রধান বিচারপতিকে যখন বহিরাগত, মানে বহিরাগত আমি বলবো, যেহেতু লয়ার না তারা, বাহিরের থেকে ছাত্র জনতা যে
চেঞ্জ করছে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে কি যারা যে চেঞ্জ করলো, করতে বাধ্য করলো, ওই পরবর্তী সাফারটা কি তারা করছে? সাফারটা আমরা করছি, আচ্ছা। আইনজীবীরা সাফার করছে, বিচার প্রার্থীরা, এবং এখন পর্যন্ত তার রেশ কিন্তু চলছে। ডক্টর রফিকুল, ব্যারিস্টার রফিকুল হক একটা বক্তব্য রাখছিল 1/11 পরে, 8 সালের পরে, ওটা বেগম জিয়া চিফ গেস্ট ছিলেন এবং উনি বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। আচ্ছা। এবং উনি বলেছিলেন যে 1/11 ভূত বাংলাদেশের মাটি থেকে এখন বিদায় নেয়নি, এর প্রেতাত্মারা রাষ্ট্র শাসন করছে। ওই 1/11 ভূত দেখেন, ওই মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন পৃথিবী থেকে চলে গেছে, সে আর দুজন বেঁচে আছে। ওই ভূতের শাসনই কিন্তু এই 26 পর্যন্ত চলছে। এইটা হচ্ছে একটা প্ল্যানিং, সুপরিকল্পিত একটা এজেন্ডা বাস্তবায়ন, 1/11 থেকে চেষ্টা। তো এই চেষ্টা করতে করতে খানিকটা হয়েছে, কিন্তু এই রাষ্ট্রপতিকে যদি সাথে সাথে দিয়ে দিত বাদ, তাহলে এটা পরিপূর্ণভাবেই হয়তো তাদের এজেন্ডাটা ভিতর থেকে যেগুলো নিয়ে তারা এসেছিলেন সেগুলো প্রকাশিত হতো। আচ্ছা। তো যেহেতু বাদ দিতে পারেনি, 1.5 বছরের মাথায় ওনাদেরকেও বিদায় নিতে হয়েছে। ডক্টর ইউনূসের নিয়োগকর্তারা অনেক চেষ্টা করছে, কিন্তু বিএনপি তখন কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান, ব্যক্তি অপছন্দ হলেও প্রতিষ্ঠানের চেয়ারটার একটা ব্যাপার থাকে, আর ইনারা তো বাংলাদেশে কোথাও কোনো কন্ট্রিবিউশন ডক্টর ইউনূসের আছে এরকম কোনো ইতিহাস তো বাংলাদেশে নাই, এবং উনি কোনো সম্মুখসারী যোদ্ধাও কখনো ছিলেন না। উনি একজন অর্থনীতিবিদ, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশে যে তেমন অবদান আছে সেটাও কিন্তু নাই। গ্রামীণ ব্যাংক ইন্টারেস্টের অবদান আছে, এবং উনি যে একটা ব্যবসায়ী মানুষ, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে, আর যাই হোক ব্যবসাটা করে গেছে। আপনারা সে সময় ভেটো দেন নাই কেন? আমাদের ভেটো দেয়া না দেওয়ার কোনো বিষয় ছিল না, তার কারণ আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ চাইছি, হাসিনা মুক্ত বাংলাদেশ চাইছি। আর হাসিনার চলে যাওয়ার পরে ফিক্সড জায়গায় আছে যে অমককে নিতে হবে। 3 দিন বাংলাদেশের সরকার ছিল না। তা আমার এই ছাত্র জনতার সাথে আমি বিরোধে কেন জড়াবো? ছাত্র জনতা চাচ্ছে ডক্টর ইউনূসকে বসাতে, তো তাদেরও তো একটা কুশীলভ ছিল ছাত্র জনতাকে বুদ্ধি দেওয়ার, কারণ এই ছাত্র জনতাগুলো তো সরাসরি ডক্টর ইউনূসের সাথে পরিচিত না, তার কর্মকাণ্ড নিয়ে সম্পৃক্ততাও কিন্তু নাই। তো একটা তো ছিল মাথা, যেই মাথাগুলোর পরিকল্পনাই ছিল ডক্টরকে ইউনূসকে বসানোর। এইটা তো অস্বীকার করার ব্যাপার না, মুখে বলারও ব্যাপার না, কিন্তু আপনি পর্দার অন্তরালে যে মাথা ছিল এটা তো স্বাভাবিকভাবেই আপনাকে মানতে হবে। তো এখন এখানে যে ব্যাপারটা হয়েছে যে চেয়ারে বসেছিল ঠুটো জগন্নাথের মতো, তারপরে বসাটাও কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি স্বার্থ অন্তর্বর্তীকালীন সরকারের চরিতার্থ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবেই কিন্তু দেখেছে রাষ্ট্রপতিকে। আচ্ছা। রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়ক শক্তি কি তাদের কাজে সাহায্যকারী হিসেবে কিন্তু দেখেনি। আর গৃহবন্দির যেটা ব্যাপার, অন্তর্বর্তীকালীন সরকার এর আগে 1/11 সরকারের সময় তো রিয়াজউদ্দিন যেই বলেন আর ইয়াসউদ্দিন ফিতা কেটে তো আর বেড়ায়নি। সমাবর্তনে তো যে বিশ্ববিদ্যালয়গুলোতে হাজির হতে পারেনি। রাষ্ট্রপতি আর সহসভাপতি যার নাই কোনো গতি, সে এই দুটো পোস্ট পায়। তবে এখানে একটু লয়ালিটির ব্যাপার থাকে। এখন কারা পাচ্ছেন এই পোস্ট? এখন দেখেন কে পাচ্ছে আমি জানি না। 4-5 জনের কথা বললেন একটু আগে। তবে আমি চাই কার নাম শোনা যাচ্ছে? আপনি তো সাংবাদিক, আপনার কাছে বেশি তথ্য আছে। না আপনি দল করেন, আপনি দলের চাবো কোনো আমলা না, কোনো সরকারি কর্মকর্তা না, কোনো মুখ্য সচিব না। আচ্ছা, রাজনীতিবিদদের মধ্য থেকেই এই জায়গাটা দিতে হবে। মুখ্য সচিবের প্রশ্ন আসলো কেন? ওই যে সাংবাদিকের পত্রিকা, ফেসবুক, যোগাযোগ মাধ্যমে দেখছি তাই। আচ্ছা আচ্ছা, আমার কাছে কোনো আইডিয়া নাই কে রাষ্ট্রপতি হবে, আমি বলতেও পারবো না। কিন্তু আমার যেটা ব্যক্তিগত নাগরিক হিসেবে মানে আমার আগ্রহটা যে অনেক রাষ্ট্রপতি নিয়ে চড়াই উতরাই, আমার কোনো ব্যক্তি পছন্দ না। ব্যক্তি কোনো ব্যক্তিকেই তো রাষ্ট্রপতি বানাতে হবে। আমার হ্যাঁ ব্যক্তিকে করুক, কিন্তু ধরেন যে 4-5 জন ব্যক্তি আছে প্রত্যেকই পছন্দনীয় এবং ভালো। 4-5 জন বিএনপির সিনিয়র যারা মন্ত্রিত্ব, তাদের নাম কারা? কাদের নাম আপনি নিজের মুখ দিয়ে বলেন সাংবাদিক, আমার মুখ থেকে কেন শুনতে চান? ডক্টর মঈন খান সাহেব আছে, ডক্টর মোশাররফ হোসেন সাহেব আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, এলজিডির মিনিস্টার হয়েছেন হয়তো, বা তার মহাসচিবের পোস্ট যার থাকে ওইটা পায়, এটা একটা রেয়াজ বাংলাদেশের, সেই হিসেবে আমি বলছি। তো ইরাদের মতো মানুষ যেখানে আছে, লয়াল, ত্যাগী, দীর্ঘদিন বিএনপিকে তো ইনারা ছাড়েননি। দুর্দিন, সুদিন, মধ্যদিন, বিপদের দিন প্রহরীর মতোই তো হয়ে আছে। আমি যেহেতু দল করা মেয়ে, স্বাভাবিক কারণ আমি চাই যে দলের একটা মানুষ আসুক। দলের একটা মানুষ আসলে দেশকেও বুঝবে, সকল রাজনৈতিক সংগঠন
সকল বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠন, সকল দলের নেতাকর্মী, সমর্থক একটা পলিটিক্যাল বিহেভিয়ার আচ্ছা। পাবে। আমলার ব্যাপারটা কেন অপছন্দ? দেখেন, উনি তো দুদকে ছিলেন, শাহাবুদ্দিন সাহেব ছিলেন না? তো একটা জায়গায় চাকরিরত অবস্থায় আপনি প্রতিষ্ঠানের প্রধান বানাই দিবেন, এটা তো ওনার সাথে যারা চাকরি করছে তারা মান্যগণ্যের ব্যাপারে কিন্তু না, একটা তার আগের সীমাবদ্ধতা- রাষ্ট্রপতি তো এরকম আছে, উদাহরণ আছে। হ্যাঁ, আসলে টিচার ছিল বিশ্ববিদ্যালয়ে, জি, শিক্ষকের বিশ্ববিদ্যালয়ে- সম্মানটা হচ্ছে একরকম। আর দুদকের মতো তো আওয়ামী লীগের আমলে দুদক হচ্ছে ধোপা, যার যত করাপশন ধুয়ে মুছে পরিষ্কার করে বাজারে চালান দেওয়া ছিল এখন ওদের কাজ। এখন বিএনপির আমলের দুদকও এরকম। বিএনপির আমলে দুদক এখনো মানে যেভাবে পূর্ণাঙ্গভাবে কাঠামোগতভাবে যেটা করার এখনো সেটা করে ওঠেনি। আচ্ছা তবে আমি চাই দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত বাংলাদেশ হোক। আচ্ছা দুদক হবে জনগণের স্বার্থে আচ্ছা পরিচালিত ঠিক একটি আছে, প্রতিষ্ঠান, সেটা এখনো সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়। সেটা এখনো হয়ে 5 ওঠে না। মাসে তো আপনি 5 বছরের পরিকল্পনা আচ্ছা পাবেন না রে আচ্ছা, ভাই। এস এম সাইফ মুস্তাফিজ, আপনি বলেন যে বিএনপি এতদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদে রাখতে জোর ভূমিকা রাখলেও এখন সেটা আর আটকাচ্ছে না, অথবা পদত্যাগের কথা বলা হচ্ছে। এখানে সরকারের রাজনৈতিক কৌশলে কোনো ঘাটতি কি আপনি দেখেন কিছু সামনে আসে? দেখেন, ব্যাপারটা হচ্ছে যে মানে সম্ভাব্য কারণ 2-3টা থাকতে পারে। একটা যেটা আমরা মানে মনে হচ্ছে যে আসলে এই এখন 6 মাস যাওয়ার পরে যেই রাষ্ট্রপতি তারা নিয়োগ দিবে, তারা হচ্ছে যে পরবর্তী যে নির্বাচনের যে সময়টা থাকবে, বিএনপির এখন যে মনোনীত যে রাষ্ট্রপতি থাকবে সেই সময়টাতেও তিনি ফাংশন করবেন। তো সেখানে একটা এই যে যেমন বললেন যে আমাদের দলেরই হতে হবে বা এরকম যে একটা চিন্তা তারা বলছেন, কারণ আমরা কিন্তু দেখে আসছি যে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে মানে আমরা বারবার কেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতে বলছি, সেখানে আসলে দলীয় ভিত্তিতে যেন নিয়োগ না দেওয়া হয় বা এই জায়গাগুলো যেন একটু মানে আলাদা করে ফাংশন করে বাংলাদেশের স্বার্থে, সেটা আসলে জরুরি এই জন্যই। কারণ যখন রাষ্ট্রপতিকে আপনি চুপ্পুর মতো লোককে বসাবেন, সে তো আপনাকে 3বার সালাম করবেই, 4বার সালাম করবেই, আপনি যা বলবেন সেটাই করবেন। তার যে নিজের গাটস থেকে বাংলাদেশের জন্য কিছু চিন্তা করবে সেটা কিন্তু বলবে না। তো এই যে নির্বাচনকালীন সময়ে একজন নিজের একটা দলের আজ্ঞাবহ একটা লোককে রাখাটা জরুরি, সে জায়গা থেকে আমার মনে হয় যে এখন প্রশ্ন হচ্ছে যে নতুন যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেটা নিয়ে আপনাদের অবস্থান কি? বিএনপির মানে এনসিপির কি সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা থাকবে? না, এটাতে আমাদের প্রস্তাবনা মানে জায়গা থাকে তো আমরা অনেক কিছুই প্রস্তাবনা দিচ্ছি। আমরা আমাদের যেই মানে সাংবিধানিক জায়গাগুলোতে নিয়ে আমাদের লড়াইটা চলছে, স্টিল চলছে, জুলাইতেও চলছে। যে গণভোটের গণরায়ের বাস্তবায়ন, সেগুলো তো আসলে কোনো আমরা আশার মুখ দেখতে পাচ্ছি না। আপনারা বলছে যে দুদক হচ্ছে ধোপার মতো, কিন্তু তারাও তো আসলে খুঁজছে এরকম আরেকজন ধোপাকে, নিজেদের একজন ধোপাকে রাখবে যারা হচ্ছে তাদেরকে সেফ করে রাখবে এবং বিরোধী দল বা বিপক্ষ ভিন্ন মতকে নানা ক্রাইটেরিয়ায় আটকাবে। তো এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারগুলো করা হলো না বা স্বাধীন করা হলো না, এই জন্যই তো করা হলো না। মানে এটা তো আসলে স্বচ্ছ। তারা 17 বছর ধরে যে লড়াইটা চালিয়েছে, এখন তারা মানে কেন জানি সেটাকে আর বিশ্বাস করতে চায় না। তারা মনে করছে আচ্ছা আমাদের নিয়ন্ত্রণে যেসব প্রতিষ্ঠানগুলো থাকবে তারা আসলে সঠিকভাবে ফাংশন করবে। আচ্ছা, তো মানে হাসিনার বিরুদ্ধে যে আমরা এত লড়াই সংগ্রাম করলাম বা এত কিছু বললাম, তাহলে তারা আলাদা কি ডিফারেন্স মেক করছে? তো এইখানে পাপি আপার মতো যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে তারা হয়তো বা একটা সুচিন্তা আছে, কিন্তু বিএনপিতে পলিসি মেকারের জায়গা থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে বা বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এই জায়গাগুলো নিয়ে আসলে অনেক প্রশ্নবিদ্ধ। অনেক চাটুকার লোকজনকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, প্রাইস পোস্টিং করা হচ্ছে, যেটা থেকে বোঝা যায় যে বিএনপির পলিসি মেকিং এর জায়গা এবং তাদের যে বাংলাদেশকে নিয়ে সামনের দিনের চিন্তাটা, সেটা আসলে বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তো রাষ্ট্রপতি নিয়োগ থেকে শুরু করে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বলেন বা বর্তমানে যে প্রেক্ষাপটে চলছে, মানে আমি একটু উল্লেখ করতেই চাই যে মীর শাহ আলমের মতো যারা এলজিআরডি প্রতিমন্ত্রী, পাওয়ারফুল প্রতিমন্ত্রী, যারা যেভাবে ফাংশন করছে, পারিবারিকভাবে যেভাবে ব্যবসা বাণিজ্য করছে নিজের মন্ত্রণালয়কে ঘিরে, তো এই জায়গাগুলোকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনি এখন আজকে আপনি স্টার নিউজ থেকে একটা ওনার বিরুদ্ধে নিউজ করেন, ওনার বিরুদ্ধে বলা উচিত হবে না, মানে সত্য যে নিউজটা আপনারা প্রচার করবেন, দেখবেন যে আপনার বিরুদ্ধে অ্যাকশন আসছে, অ্যাটাক আসতেছে। তো এটা তো আমরা আওয়ামী লীগ সময় দেখেছি। বিএনপির 6 মাসের মধ্যে তো আমরা এরকম কোনো পাওয়ারফুল মন্ত্রীকে দেখতে চাই না যে কোনো একটা অন্যায় করলে, তার বিরুদ্ধে কোনো একটা নিউজ হলে সেটাকে সে নামানোর জন্য একদম সকল শক্তি প্রয়োগ করে সেই কাজটা করবে। এটা তো আমরা দেখতে পাচ্ছি। আমি যমুনা নিউজে একটা রিপোর্ট হয়েছিল, সেখানে আমরা দেখেছি সেই নিউজটাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানকার দায়িত্বশীলের সাথে আমি নিজে কথাও বলেছিলাম, যেটাকে আপনারা সরিয়ে দিয়েছেন না কি হচ্ছে? বলছে হ্যাঁ আমরা বাধ্য হয়েছি। আবার আপনি হচ্ছে যদি চ্যানেল 1-এর নিউজগুলো দেখেন, সেখানে তাদের বট অ্যাটাক করা হচ্ছে, বিভিন্ন অ্যাটাক করা হচ্ছে।
তাদের এই নিউজগুলো ছড়ানোর জন্য। তো এই যে মীর শাহ আলমের মতো মানুষ যখন এরকম অপরাধ করছে, বিএনপি থেকে আপনি দেখছেন একটা কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে? মানে আপনি শুধুমাত্র এই রাস্তা দিয়ে হেঁটে পার হলেন আর আপনার কিছু ওই লং ড্রাইভে করে নিয়ে গেলেন, এইটা তো আসলে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে হ্যাঁ আমরা ভুল করছি, রাজনৈতিক নেতারা ভুল করছে, পলিসিগত জায়গায় যখন সরকার ভুল করছে সেটাকে শুধরানোর জন্য তারা চেষ্টা করছে বা কোনো অ্যাকশন নিচ্ছে। সেই অ্যাকশনটা না নিয়ে তাকে বহাল তবিয়তে রেখে মুখে মুখে যদি আমরা বড় বড় করে কথা বলি যে না আসলে এটা আমরা পরিবর্তন করব, সবার আগে বাংলাদেশ, সবার আগে এটা, সবার আগে এটা, কিন্তু আসলে তো দেখা যাচ্ছে সবার আগে বিএনপি, সবার আগে নিজের দল, সবার আগে নিজের পেট। তো আচ্ছা, আপনি বলবেন শরীফুজ্জামান শরীফ, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে বিদায়ী রাষ্ট্রপতির যে ব্যাংক সংশ্লিষ্টতা এবং বিগত সরকারের আনুগত্যের ইতিহাস, এটা অনেকেরই জানা, আপনিও কিছুটা বলছেন একটু আগে। সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া শুধু ব্যক্তি পরিবর্তন করে রাষ্ট্রপতির নিরপেক্ষতা বজায় রাখা, মানে এই সংসদকে কার্যকর রাখা, এটাকে আপনি দেখেন যে সম্ভব? ধন্যবাদ। আপনি যেটুকু বলেছেন জুলাইয়ের স্পিরিটটা ছিল তাই। রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তন করা, আমাদের কালচারের পরিবর্তন করা, কিন্তু আমরা সেই কালচার থেকে বের হইনি। আমরা এখন যেটা বলছি যে আমাদের এই যে ইনস্টিটিউশনগুলো, এইগুলোতে তুলনামূলক নিরপেক্ষ লোকজনকে নিয়োগ দেওয়া, কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্টের প্রথম টার্গেটটা কি থাকে? তার একটা ফিলোসফি থাকে, সেই ফিলোসফিটাকে তাকে এক্সিকিউট করতে হবে। কারণ হলো যদি ফেল করে কোনোভাবে তাকে রেসপন্সিবিলিটি নিতে হয়। আমি দিয়ে পার্লামেন্টে এই যে সংরক্ষিত নারী আসনে এনসিপি 2 প্রতিনিধি তাকে পাঠিয়েছে, 2জনই এনসিপির নেত্রী। এখন আমি যদি বলি যে না আমাদের এই জায়গাগুলোতে আপনি আরও আপনার দলের বাইরে সাধারণ সেখান থেকে কাউকে নিয়ে সেখানে পাঠালে ভালো হতো, বিশ্ববিদ্যালয়ের একজন ডিবেট করেন, অমুক করেন, কিন্তু সেটা কি হবে? সেটা কি তারা করতেন? নিশ্চয়ই না। আবার ক্ষমতায় আছে বিএনপি, সুতরাং বিএনপি তার একটা পলিটিক্যাল ফিলোসফি আছে, সেগুলোকে বাদ দিয়ে সে অন্য একটা দল থেকে একজন খুঁজে বের করে বেছে এনে কি বসাবে? আমাদের এখানে কি হয়েছে? কখনোই হয়নি। আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো, আমরা এখানে যে কথাগুলো বলি, আমাদের প্রচুর স্ববিরোধিতা আছে। আমি সবসময় চাই যে আপনি ভালো হয়ে চলেন, কিন্তু আমি আমার মতন করে একটু চলি। আমি উদাহরণটা দিলাম, এই বিরোধী দলগুলো, সরকারি দলেরও সুযোগ এসেছিল, বিরোধী দলেরও সুযোগ এসেছিল। আমরা এই যে রাষ্ট্রপতি ইস্যুতে তো প্রচুর কথা বলেছি, মব থেকে শুরু করে বহু কিছু আমরা করেছি। বঙ্গভবনকে চারিদিক থেকে কাঁটাতারের বেষ্টনী দিয়ে রক্ষা করতে হয়েছে, কিন্তু সেই রাষ্ট্রপতিকে আমার যখন প্রয়োজন হয়েছে আমি ব্যবহার করেছি। এই যে বিএনপি তার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাকে যদি সরিয়ে দেয় তাহলে আমি বলবো যে তাকে তার প্রয়োজন ফুরিয়ে যাওয়ার কারণে বিএনপির কি প্রয়োজন ছিল এই রাষ্ট্রপতি? একটা নির্বাচন শেষ করা, কোনো না কোনো কারণে তো তাকে রেখেছে। সেই নির্বাচনটা তো হয়ে গেল, তারপরে কি প্রয়োজন ছিল? প্রশ্ন জায়গায় হচ্ছে ওই জায়গাটায় যে এখন সাইপ্রস্তাবিক যেটা বলেছে, এই আলোচনাটা আছে যে নেক্সট যে নির্বাচন, সেই নির্বাচনের সময় যাতে একেবারে নিজেদের একজন লোক, শক্ত সামর্থ্য একজন লোক রাষ্ট্রপতির দায়িত্বে থাকেন, সেই জন্য একটু সময়টা 6 মাস পেরিয়ে গেলে সেই সময়টা ব্যবহার করা, এই ধরনের একটা আলোচনা আছে। আপনি তাকে দিয়ে পার্লামেন্ট, আমি মানে সেই কোটা পার হয়ে গেছে, মানে এই 6 মাস যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, তার মানে হচ্ছে ওই 90 দিনের মধ্যে, এই 90 দিনে যেন তিনি দায়িত্বে থাকেন নতুন। জি, আমরা এই সময়কালে তার অনেক কালচারের পরিবর্তনটা দেখছি, এটি যেমন সত্য, আবার সে তো এম এ হাসানের বয়স বৃদ্ধি সংক্রান্ত একটা বিতর্ক তো তার আছে। সুতরাং এই জায়গাগুলোতে নির্বাচন তার মতন করে হোক, সেই প্রত্যাশা সব রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। জামাতের হাতে যদি সুযোগটা থাকতো, জামাত কি ব্যবহার করতো না? নির্বাচনে ব্যবহার করেছে, এনসিপির সুযোগ থাকলে ব্যবহার করতো। XYZ যে দলগুলোর, এখানে কেউ হারতে চায় না, সবাই জিততে চায়, এবং তার যত ধরনের মেকানিজমটাকে সে ইউজ করতে পারে সবাই সেটি চায়। আপনি যে ব্যক্তিকে কিন্তু ধরেন 6 মাসের জন্য ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির যিনি রাষ্ট্রপতি হবেন তিনি থাকলেন, তিনি কি করতে পারবেন? তার ভূমিকা রাখার সুযোগ আছে না? কি রকম রাষ্ট্রপতি হিসেবে? এই রাষ্ট্রপতি কি, এই রাষ্ট্রপতি চাইলে বিএনপিকে ক্ষমতায় নাও আসতে পারতেন, এরকম বিষয় ছিল? রাষ্ট্রপতি যেটা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি চলেন, যেটা ওই যে ছোট জগন্নাথের কথা আপা বললেন, যে কার্যত তিনি সেইভাবে কোনো পদক্ষেপ তিনি নিতে পারেন না। আপনার তিনি ইনফরমেশন থেকে শুরু করে জি এই ধরনের প্রক্রিয়াগুলোতে তার হাত দিয়ে, যেহেতু বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ হবে তার হাত থেকে, তার তো পরামর্শ, তিনি প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে সুপারিশ করে পাঠান, ওই অনুযায়ী হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় যে একেবারে তার কোনো মতামত দেওয়ার সুযোগ নাই আমি এটা মনে করি না, সুযোগটা আছে। তিনি তার ভিন্ন মত দিতে পারেন। একজন রাষ্ট্রপতির একটা কোটা থাকে, তিনি
তার রাষ্ট্রপতির কোটায় সচিব নিয়োগ দিতে পারেন। সুতরাং রাষ্ট্রপতির হাত থেকে একেবারে সমস্ত ক্ষমতা চলে গেছে তা না, তার যে পদটা সেই পদটাও একটা ইম্পর্টেন্ট, সেটি একটা ভূমিকা রাখতে পারে। সুতরাং সেই সুবিধাটা বিএনপি নিতে চাইছে এই জায়গাটায়, যে তার দলের প্রতি অনুগত। এইরকম কোনো এক্সাম্পল দেখাতে পারেন? বিশেষ করে আমি যদি আওয়ামী লীগের 5 বছরের কথাই বলি, শেখ হাসিনার পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি তার মতো করে কোনো সচিবকে নিয়োগ দিয়ে দিয়েছেন, এরকম কোনো এক্সাম্পল আছে? শেখ বাংলাদেশের হাসিনার ইতিহাসে নাই। পায়ে হাত দিয়ে সালাম করতে যিনি গেছেন তিনি শেখ হাসিনার কথার বাইরে যাবেন, এটা আপনি বিশ্বাস করেন কিভাবে? কিন্তু যে পদটা তিনি গ্রহণ করছেন, যে পদে তিনি আছেন, এই পদ থেকে কোনো না কোনো জায়গায় ইনফ্লুয়েন্স করার সুযোগটা আছে বলে আমার ধারণা। আচ্ছা, এবং সেই কারণে এই আলোচনাটা হচ্ছে যে নির্বাচনকালীন সময় অন্তত ভেতরের যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো অন্তত পাওয়ার জন্য একটা লোক থাকলো ভেতরে। যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারে তো তার দলীয় লোকজন থাকছে না। সুতরাং নিজেদের দলের একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতির পদে থাকেন, তার কাছ থেকে ওই তথ্যগুলো তো আপনি পাবেন। তার মানে এটা একটা এতদিন যিনি রাষ্ট্রপতি হিসেবে আছেন তিনি তো সব ইনফরমেশন জানেন রাষ্ট্রের, তাই তো? কার্যত আপনার তথ্য মতে তাহলে সে যেই দলের, সেই দলের কাছে এতদিন এই তথ্য পাচার করে নাই। আমি যে আলোচনাগুলো এখন শুনছি, যে টেলিফোন আলাপের কথা শুনছি, যদিও তিনি সেটিকে অস্বীকার করছেন, এটা প্রমাণ করার দায়িত্ব হলো যে গণমাধ্যম রিপোর্টটা করেছে তাদের, যে এটি সত্য। এবং সেটি যদি না করেন তাহলে তাকে আপনি সমালোচনার জায়গায় ফেলতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে, যারা আসবেন, দলের লোক যদি আসেন, তার পক্ষে সামগ্রিক পরিস্থিতি মনিটর করা, ইনফরমেশন সংগ্রহ করা, দলকে সহযোগিতা করার সুযোগটা থাকে। সুতরাং সেই জায়গায় আপনি ডক্টর ইউনূসের মতন একজন মানুষকে বসিয়ে দেবেন, XYZ কে একজন সাবেক আমলাকে বসিয়ে দিবেন, তিনি আপনার কাছে ট্রাস্টেড নাও হতে পারে। আপনার রাজনীতি যিনি করেননি কখনো, সেই ধরনের একজন মানুষকে আপনি বসিয়ে দেবেন, তিনি আপনার বিশ্বস্ত নাও হতে পারে। দ্বিতীয় জায়গাটা হলো যে আপনি রাজনীতিতে আপনার যে প্রভাবটা রাখা, রাষ্ট্রপতি পদ, অমুক অমুক জায়গাগুলোতে অ্যাটর্নি জেনারেল পদটাতে আপনি খেয়াল করে দেখবেন যে সবাই চায় যে তার দলের ডেডিকেটেড কাউকে ওইখানে রাখা। কারণটা কি? কারণটা হচ্ছে যে তার ভূমিকা রাখার সুযোগ আছে। রাষ্ট্রপতির আমাদের যে এক্সিস্টিং যে কনস্টিটিউশন, সেখানে কোনো ভূমিকা নেই, আমি এটা তো সঠিক না, তার তো ভূমিকা রাখার সুযোগ আছে। পরিষ্কার। পাপি আপা যদি এই বিষয়টা নিয়ে বলেন, তিনি যেটা বলছেন যে বিএনপির এটা ভেতরে ভেতরে থাকতে পারে যে তারা নির্বাচনকালীন সরকারে তাদের রাষ্ট্রপতি একজন থাকলো, এই ভরসার জায়গাটার কারণে তারা এই 5-6 মাস দেরি করলেন রাষ্ট্রপতি। ভাই আমি একবারে মানে স্বচ্ছ আত্মা নিয়ে এই স্টার টিভিতে একবারে সামনে রেখে আল্লাহকে হাজির নাজির করে, দুই পাশে, এক পাশে ছোট ভাই, এইটাও বয়সে ছোট, বাট আমাদের রাজনৈতিক সহকর্মী 80-র দশকের, একেবারে বলতে চাই যে বিএনপি আর যেটা উচিত হবে না, আর কখনো কোনো দিন নির্বাচন সংক্রান্ত অবৈধ হস্তক্ষেপ বলেন কি এটা ওটা সেটা, এগুলোর কোনো সুযোগ আছে বলে এবং করবে বলে আমি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি না। এই কারণে করি না, দেখেন মাগুরার উপনির্বাচন আর রমনার উপনির্বাচন, এই দুটোকে ইস্যু করে বাংলাদেশের যে পরিস্থিতিটা শেখ হাসিনা করে 15 বছর কিন্তু থেকে গেছে, 2টা সিটকে কেন্দ্র করে 350টা সিটে থেকে গেছে নারী এমপি নিয়ে। তাহলে সাফারটা কে করছে? সবচেয়ে বেশি অত্যাচার জিয়া পরিবারের উপর হয়েছে, সবচেয়ে বেশি অত্যাচার বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তার উপর কিন্তু হয়েছে। হাত পা আমাদেরও ভাঙছে, ক্ষত আমাদেরও আছে, ওনারও ক্ষত আছে। কিন্তু নির্বাসন জিনিসটা যে কত কষ্ট, কত কঠিন, নিজের মায়ের কাছ থেকে সন্তান নির্বাসন, এইটা যারা এই ভোগান্তির ভিতর ভোগে তারা ছাড়া এটা উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভবপর না। এখানে ভাই KM হাসানের কথা আনছে, দেখেন আমি 97 থেকে প্র্যাকটিস করি রেগুলার। আমাকে অনেকে বলে আপনি পলিটিক্স করাতে রেগুলার প্র্যাকটিস করেন কেন? আমি বলি সৎ থাকার জন্য করি। আচ্ছা, এখানে KM হাসানের যে ব্যাপারটা, KM হাসানকে যদি হাসিনা মেনেও যদি নিত, KM হাসান একটাও কোনো অপকর্ম করতো না, এবং ওই নির্বাচনে শেখ হাসিনাই কিন্তু ক্ষমতায় আসতো। তাহলে আপনি কি বলবেন যে বিএনপি সে সময় ভুল করেছিল? বিএনপির ভুল না, আমি আপনাকে এখন বলি, 6-এর মানে নির্বাচনকালীন এটা সরকার স্ট্যান্ডবাজি করতে গেছে হচ্ছে শেখ হাসিনা। কারণ তাদের ওই যে এজেন্ডাভুক্ত যেটা 8 সালের ফরম্যাট এবং একটা বিদেশি এজেন্ডা 8 থেকে যে চলছে, এটা মুক্ত কিন্তু আমরা এখনো হতে পারিনি। এটাই কিন্তু চরম সত্য কথা, দুদিন পর আরো বেশি করে প্রমাণিত হবে। এখন আমি এইখানে বলি যে আওয়ামী লীগে কিন্তু ক্ষমতায় আসতো KM হাসান আসলে, এখন জুডিশিয়ারি নিয়ে আমি একটা স্পষ্ট বার্তা আপনাকে দিচ্ছি, বর্তমান সরকারের উচিত একবারে সংসদে
সত্যিকার অর্থে জুডিশিয়ারির বিচারকের যে সমস্যা, বিশেষ করে উচ্চ আদালতে, এদের বয়স 70 করে দেওয়া উচিত, প্রথম কথা। আচ্ছা। এবং দ্বিতীয় কথা হচ্ছে সেই প্রজ্ঞাবান, সেই নিরপেক্ষ, সেই বিচার কার্যে পারদর্শী অভিজ্ঞ বিচারক সুপ্রিম কোর্টে দরকার। আর আপনি- আলাদা বিচার সচিবালয় দরকার নাই? না, আমি বিচার ব্যবস্থার কে এম হাসানের প্রসঙ্গে বলছি। আচ্ছা। এটা গেল একটা। জি। দ্বিতীয়টা হচ্ছে, দেখেন আপনি সচিবালয়ের সমস্যা হোক, রাষ্ট্রের সমস্যা হোক, তারপরে সংসদের সমস্যা হোক, আলটিমেটলি সবই কিন্তু চলে যাচ্ছে বিচারাঙ্গনে। তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে জি। এভরিথিং, গণভোট থেকে শুরু করে সব কিন্তু চলে যাচ্ছে। এখন- কাউকে যদি আপনাকে এখন- বাধ্যতামূলক এখন অপসারণ 70 করা হয়, বছর করা, আপনি আমি 60 কারণ বছর, দর্শাচ্ছি। যেখানে হচ্ছে 60 বছর আমি একটা আপনাকে মানুষের কারণ বলা দর্শাচ্ছি। হচ্ছে যে তার যেটা স্বাভাবিক থাকে, আমি আপনাকে জি, কারণটা দর্শাচ্ছি। 70 বছরের একটা টিএস মানুষের কাছ খান থেকে- 100 বছর বাসছে, 97 বছর জমিরুদ্দিন সরকার বাসছে, হ্যাঁ। স্মৃতিশক্তির এতটুকু বিলুপ্ত ঘটেনি, শরীরটা নিস্তেজ হয়েছে। না, তাতে বিএনপির লাভ কি? বিএনপি লাভ লসের ব্যাপার না, জুডিশিয়ারি উপকৃত হবে। কারণ জুডিশিয়ারি দিয়ে প্রকৃত বিচারক এবং নিরপেক্ষ বিচারক, চেয়ারকে প্রভাবিত করবে না এরকম বিচারকের সত্যিকার অর্থে অনেক অভাব আছে। ঠিক আছে, এই যেমন ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বেশ কিছু ভালো ভালো বিচারককে কিন্তু অপসারণ করা হয়েছে, ছুটি দেওয়া হয়েছে, মান সম্মান ইজ্জত বাঁচাতে ওনারা ভালো ভালো পদত্যাগ করেছেন। বিচারক বলতে মানে আওয়ামী লীগের সময় রিক্রুট করা? নো, আওয়ামী লীগের সময় রিক্রুট মানে যে সব খারাপ সেটা না। আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু আপনি জীবনে আওয়ামী লীগের প্রভাবিত করার মতো চেয়ারকেও প্রভাবিত করেননি, মুখ দেখে দেখে আপনি জামিন দেননি, তাহলে আপনি তাকে কি বলবেন? তার দর্শন জাতীয় আওয়ামী লীগ হোক, দর্শন জাতীয় আওয়ামী লীগ হোক। আমি অ্যাপেলেট ডিভিশনের কথা কিন্তু বলছি না, আমি হাইকোর্টের কথা বলছি। আচ্ছা। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানে ওই ওবায়দুল করিম শাহিন আর এনায়েতুর রহিমদের কথা আমি বলছি না, ঠিক আছে? আমি হাইকোর্টের কথা বলছি, যারা জুডিশিয়ারিতে একটা কিভাবে পরিপক্ক হচ্ছে বিচারক তৈরি করা যায় সেই প্রশিক্ষণ দিত, সেই লেকচার দিত, সেই ক্লাস নিত, সেই পরীক্ষা নিত। এইরকম 3 জন বিচারক হাইকোর্টের, যাদেরকে ছুটি দেওয়া হলো। তাহলে বিএনপি নেতাদের এত হাজার হাজার মামলা সময় মতো সেগুলোর বিচার না হওয়া বা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ আপনাদের দলের নেতারাই করেছেন। শোনেন, আমি এখন কাদের বলি- বিরুদ্ধে করেছেন? না, বিরুদ্ধে আমি বুঝি না, আমি যা বলছি আপনি কথাটা শুনে বোঝার চেষ্টা করেন। জি। যে বিচারে সরকার নিয়ন্ত্রণ করে আদালত, জি। সরকার আদালতকে নিয়ন্ত্রণ করে এখনো? আইন কর্মকর্তার দ্বারা, জি, ঠিক আছে? জি। এ যাবৎ বাংলাদেশে হয়ে আসছে সরকার নিয়ন্ত্রণ করে। এখন এইখানে হচ্ছে কি, জামাতের উপর মিথ্যা মামলা, এনসিবির উপর মিথ্যা মামলা, কি জনগণের উপর মিথ্যা মামলা, এগুলোর ক্ষেত্রে এই সরকার হচ্ছে ইন্টারেস্টেড না, প্রতিহিংসা রাজনীতিটা করতে চাচ্ছে না, প্রথম দিন থেকে বলছে। জি। এবং তারেক সাহেব সেটাই কিন্তু মেনে চলছেন। জি। কথার সাথে যে কাজের বাস্তবতার কিছুটা মিল তো আছে ভাই, এটা অস্বীকার করলে হবে না। আমার সাইফ মুস্তাফি যেটা শাহ আলমের কথা বললো, শাহ আলমকে থামতে হবে, কারণ আমরা তো আর শাহ আলম সৃষ্টি করতে চাই না। কারণ আমরা 15 বছর শুধু এই হাসিনা বিরোধী আন্দোলন না, এ তো করে আসতেছি 80-র দশক থেকে। থামতে তো হবে বলতে যে অভিজ্ঞতা একাই থামবে না, একা থামতে না। এই যে সমালোচনা, এই যে সে বললো চ্যানেল 1-এ নিউজ হয়েছে, তারপরে সে যমুনার নিউজ যে কথাটা বললো, এগুলো নিউজ হয়েছে জন্য তো সে যেটাই বলুক যে হচ্ছে কাকতালীয়ভাবে আমার ছেলে মেয়ের নামে হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি ওই নাম তো পরিবর্তন হয়েছে, পরিবর্তন তো হয়েছে। সে তার পেশায় ঠিকাদার ছিল, তার ঠিকাদারি লাইসেন্সগুলো তার স্ত্রী আর কন্যার নামে, বউয়ের নামে দিতে গেছে, যেহেতু সরকারের একটা বেনিফিশিয়ারি জায়গা থাকলে নিজের নামে লাইসেন্স রাখা যাবে না। আমরা যেমন লয়ার, আমরা ঠিকাদারি ব্যবসা করতে পারবো না, যে কোনো একটা আমাদের ড্রপ করতে হবে। একটা বিষয়, একটা শিক্ষক সেও তো ইয়ে করতে পারবে না, আপনার হচ্ছে উকালতি করতে পারবে না, মানে তার যে কোনো যুক্তি, একটা তাকে করতে তার হবে। যুক্তি ঠিকই আছে না নাকি? না, এখানে তো থামতে হবে, থামতে হয়েছে। আচ্ছা। কেন হয়েছে? যে দেশের মানুষের চোখ এখন বন্ধ না। আচ্ছা। আপনি যদি একটা অপরাধ করেন, সাথে সাথে চতুর্দিকে যে আওয়াজটা উঠবে, যে সাউন্ডটা উঠবে, আচ্ছা। অপরাধ করার আগ্রহ তো জন্মাবেই না। যদি করে থাকি আমাকে নিবৃত হতে আচ্ছা, হবে, পরিষ্কার। সেইটা বলছি, থামতে জি, হবে। জি, জি, পরিষ্কার। সাইফ মুস্তাফিজ, আমরা শেষের দিকে যদি আপনি যুক্ত করতে চান এই আলোচনায়। মিশা আলম সাহেবের কথা যেটা বললেন আপনার, ডেফিনেটলি খুবই ভালো ব্যাপার যে আসলে উনি বলছেন থামতে হবে। থামার জায়গাটা শুধুমাত্র যে নাম পরিবর্তন করলো না বা হলো না, আমার কথা হচ্ছে যে এটা তো আগে আমরা দেখেছি যে শেখ হাসিনা একটা সমস্যা হতো, লাস্টে তিনি একটা সমাধান করতে, আচ্ছা এটা হবে না বা তুমি ঠিক আছে এটা করো না, বকা দিয়ে দিল। তো আমরা তারেক রহমান সাহেবকে এই জায়গায় দেখতে চাই না যে তিনি আসলে ওই নাম পরিবর্তনটা বাধা দিলেন, কিন্তু এটা কেন নামটা হলো সেই জায়গাটা আমার জবাব দিতে জায়গাটা আনতে হবে। উনি হচ্ছে ব্যক্তি হিসেবে কিভাবে 70%
এলজিআরডি মন্ত্রণালয়ের কাজ তার পরিবারের লোকজনকে দিয়ে করাচ্ছে, সেটা নিয়ে কথা বলতে হবে। এখন আপনি বলতেছেন যে আমরা একটা বকা দিয়ে দিছি, দেখেন এটা আর হবে না, কিন্তু সে তো করে যাচ্ছে, সে তো কন্টিনিউয়াসলি আরো রেকলেসলি এই কাজগুলো করে যাচ্ছে। এবং একটা মন্ত্রণালয়ের এই গল্পটা আমরা বললাম, এছাড়া ধরেন কোন মন্ত্রণালয় ঠিকঠাক করে ফাংশন করছে, আপনি যদি হেলথ মিনিস্ট্রি বলেন, স্বরাষ্ট্র বলেন, কোনো জায়গায় তো আসলে করছে না। এবং আপনারা যদি অনুসন্ধানী রিপোর্টগুলো করতেছেন, আপনি দেখবেন যে 6 মাসে প্রায় প্রত্যেকটা মন্ত্রণালয় এরকম করেই ফাংশন করছে, যেটা আসলে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশের মানুষের লার্জার স্কেলে এক্সপেকটেশন ছিল না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যিনি প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশে, তিনি আরও দায়িত্বশীলভাবে এগুলোকে আসলে মোকাবেলা করার জন্য ভূমিকা রাখবেন। এবং রাষ্ট্রপতির জায়গা নিয়ে আমরা তো অনেকক্ষণ আলাপ করলাম। সেই জায়গায় এখন সরকারি দলকে এইভাবে করে সমালোচনা করা যায়, কিন্তু আপনাদের দু একজন যখন সরকারে ছিলেন সেই সময় কিন্তু ড্রাস্টিক্যাল এত পরিবর্তন, এত আকাঙ্ক্ষার পরপর যে সরকারটা গঠিত হলো অন্তর্বর্তী সরকার, সেখানে কিন্তু এরকম কোনো কার্যকর কোনো কিছু মানুষ দেখে নাই দেশের মানুষ। কার্যকর বলতে ইনিশিয়াল মানে মোটা দাগে দেখেই নেই বলা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওই যে আমাদের এই চারপাশ দিয়ে এই বিএনপি অমুক তমুক সবাই হচ্ছে যে বেষ্টিত করে রেখেছিল। যে 2 জন ছাত্র উপদেষ্টা সরকারে গিয়েছিল, তারাও অনেক মানুষের দ্বারা বেষ্টিত ছিল, তারা শুধু ওই নামেই ছিল। তাদের আমরা যা যা চিন্তা ভাবনা করতাম, আপনাদের মতে তারা ভালোই ছিল, কোনো অভিযোগ ছিল না। হ্যাঁ, তাদের নামে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগগুলো বিএনপি থেকে অভিযোগ আকারে এসেছে, সেখানে দল হিসেবে এনসিপি কোনো তদন্তের আয়োজন করেছিল? হ্যাঁ, ডেফিনেটলি তদন্তের আয়োজন করা হয়েছে। এবং সেখানে তারা গাজী সালাউদ্দিন এটা তানভীর, মিথ্যা ভুয়া ছিল, গাজী সালাউদ্দিন তানভীর থেকে শুরু করে এরকম যাদের যাদের ব্যাপারে অভিযোগ এসছে, তাদের ব্যাপারে তো আমরা তদন্ত করেছি। আমাদের তদন্তের কথা বাদ দেন, যারা আসলে অভিযোগ করছে বর্তমানে তো দুদক থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জায়গায় তো বিএনপির লোকবল আছে বা তাদের লোকজন আছে, কিছুই পাওয়া যাচ্ছে না। তাহলে কোনো প্রমাণ করতে সুতরাং পারছেন না। এইরকম করে যদি বিএনপির নেতাদের নামেও যদি অভিযোগ আসে এবং প্রমাণ না পায়, তাহলে তো হচ্ছে না। তার মানে বিএনপির মির্জা আলমেরটা তো অভিযোগটা তো মানে সত্য তথ্য প্রমাণ সবকিছু আছে। আপনি নেট্রো নিউজের রিপোর্টটাতে যান, সেখানে একদম ডিরেক্ট ইনফরমেশন দেওয়া আছে। আপনি চ্যানেল 1 এর রিপোর্টে যান, আপনি কোন ইনফরমেশনটাকে এখানে ডিসইনফরমেশন বলবেন, এখানে তো সবগুলো প্রমাণিত। আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে চুপ্পুকে নিয়ে যে কথা হলো, যে মানে আওয়ামী লীগের সাথে যে একটা প্রীতি, একটা আমি খুব ইন্টারেস্টিং টপিক বলে আমার মনে হয় এটা আসলে রাজনৈতিক ভাবে আসলে এরকম করে আলোচনা হয়। আমাদের রাজনৈতিক এরেনাতে রাজনৈতিক বিয়ে একটা ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি দেখবেন যে বিএনপির বড় বড় নেতাদের মেয়েদের ছেলেদের সাথে আওয়ামী লীগের নেতাদের ছেলেদের একটা বিয়ে হয়। এই যে একটা পারিবারিক, সেটা আগে হতো, এখনো হয়। আপনি আমার যে আসন সিরাজগঞ্জ 6, সেখানে চয়ন ইসলাম আওয়ামী লীগের যিনি এমপি, উনি কিন্তু মুক্তি পেয়েছেন। উনি হচ্ছে কি জানেন, উনি হচ্ছে শ্যামা ওবায়দের ভাসুর, যিনি হচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আবার ইকবাল মাহমুদ টুকু, যিনি আমাকে বলতে দেন, ইকবাল মাহমুদ টুকু যিনি বিদ্যুৎ মন্ত্রী হিসেবে আছেন, তার বিয়ে হচ্ছে শেখ সেলিম। এই যে আন্দালিব রহমান পার্থ, যিনি অনেক বড় বড় কথা বলেন, এবং আমি দেখেছি যে তিনি কিন্তু খুব ভালোই থাকেন। এখন যার যার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে সেই ওইভাবে কানেক্ট করে, অথবা 17 বছর আপনি দেখবেন যে বিএনপি তৃণমূলের লোকজন হচ্ছে যে বিভিন্ন জায়গায় লুকায় থাকতো, পালায় থাকতো, কিন্তু এই যে উপরের টায়ারে যারা থাকে, এটা কিন্তু একটা পারিবারিক বন্ধন করে রাখে। এদের হিসাব নিকাশ, চুপ্পুর সাথে হিসাব নিকাশ, এগুলো বুঝতে হলে আমার মনে হয় যে আমাদের সাধারণ মানুষের বোঝাটা একটু কঠিন। তলে তলে সব এক, তলে তলে এরা একই থাকে। রাষ্ট্রপতি এমন কোন ইম্পর্টেন্ট পার্ট না, সম্মান। অনেক ধন্যবাদ শরীফ ভাই, আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে, আমাদের আর সময় নাই। মানে অনেক ধন্যবাদ। একটু যুক্ত করি এক দুটো জায়গায়, জাস্ট 20 সেকেন্ড। বিএনপি রাজনৈতিক সরকার হিসাবে সে বিভিন্ন জায়গায় নিয়োগ দিবে, তার দলের লোকজনও যদি যায়, আমরা চাইবো যে যোগ্য লোককে দিক। আমাদের সমস্ত ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি একসময় ছিল গোপালগঞ্জ কেন্দ্রিক, এখন চলে যাচ্ছে বগুড়া কেন্দ্রিক। আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা চাই সব জায়গায়, যাতে দেশ এই ভাবনাটা যেন হয়। প্রধানমন্ত্রী যে বার্তাগুলো দিচ্ছেন, তার সহকর্মীদের অনেকেই বার্তা গ্রহণ করছেন না, এবং এদের সংখ্যাটা ক্রমশই বাড়ছে, যাদের বিরুদ্ধে নানা রকমের অনিয়ম দুর্নীতির অভিযোগ তৈরি হচ্ছে। আমরা এর জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিল।